প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আইভি নাজনীন, সহকারী শিক্ষক, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুল। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই, দ্বিতীয় পত্র। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সপ্তম অধ্যায়ের বিরামচিহ্ন সম্পর্কে। আজকে লেখার ক্ষেত্রে আমরা যে সকল বিরামচিহ্ন ব্যবহার করি সেই সম্পর্কে আজকে তোমাদের একটু ধারণা দেব। আমরা কথা বলার মাধ্যমে মনের কথা, মনের ভাব প্রকাশ করি। আমরা কথা বলার মাধ্যমে কোনো কিছুর বিবরণ দিই। তো কোনো কিছু বিবরণ দেওয়ার সময় মাঝখানে আমাদের কথাগুলো স্পষ্টভাবে বোঝানোর জন্য মাঝখানে আমাদের বিরতির প্রয়োজন হয়। এই বিরতিতে যখন আমরা লেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করি তখন যে চিহ্ন আমাদের ব্যবহার করতে হয় সেটাকে আমরা সাধারণত সাংকেতিক চিহ্ন বা বিরাম চিহ্ন হিসেবে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে আমরা বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলে থাকি। যেমন কথা বলার মাধ্যমে আমরা প্রশ্নও জিজ্ঞাসা করতে পারি, আবার কথা বলার মাধ্যমে আমরা বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ করতে পারি। আবার কথা বলার মাধ্যমে আমরা কোনো কিছুর বিবরণও দিয়ে থাকি। তাহলে আমরা আজকে পড়ব আমাদের বিরামচিহ্ন সম্পর্কে। বিরামচিহ্ন দুই ধরনের হতে পারে। এক হলো বাক্যের শেষে আমরা যে সকল বিরামচিহ্ন ব্যবহার করি, আবার বাক্যের মাঝখানে আমরা যে সকল বিরামচিহ্ন ব্যবহার করি। তাহলে ব্যবহারের দিক থেকে বিরামচিহ্ন দুই ধরনের, দুই ক্ষেত্রে বসতে পারে। এক হলো বাক্যের শেষে ব্যবহৃত বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন, এটা হলো ক। খ হলো বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের শেষে আমরা যে সকল বিরাম চিহ্ন সাধারণত আমরা সাধারণত ব্যবহার করে থাকি তার মধ্যে আমরা বলতে পারি যে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন, বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন, এক, দাড়ি। বাক্যের শেষে আমরা সাধারণত দাড়ি, কোনো বাক্যের পূর্ণ সমাপ্তিতে আমরা দাড়ি ব্যবহার করি। কোনো বাক্যের পূর্ণ সমাপ্তিতে আমরা দাড়ি ব্যবহার করে থাকি। কোনো বাক্যের পূর্ণ সমাপ্তিতে আমরা দাড়ি ব্যবহার করে থাকি। দুই, প্রশ্ন চিহ্ন।
চিহ্ন। প্রশ্ন চিহ্ন, কোনো কিছু কাউকে যখন আমরা জিজ্ঞাসা করে থাকি তখন সেই বাক্যের শেষে আমরা যে চিহ্নটি ব্যবহার করি সেটাকে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বলা হয়। যেমন আমরা যখন প্রশ্ন চিহ্ন, আমরা যখন কাউকে কিছু জিজ্ঞাসা করি তখন প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বসে। প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বসে। যেমন তোমার নাম কি? যেমন তোমার নাম কি? তাহলে আমরা বলতে পারি যে বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন ক্ষেত্রে আমরা দাড়ি, যে প্রশ্ন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। বিস্ময় সূচক চিহ্ন হৃদয়াবেগ, আনন্দ বেদনা, দুঃখ, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস। প্রকাশের ক্ষেত্রে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাপরে কত বড় সাপ, আহা কি সুন্দর দৃশ্য। তাহলে আমরা বলতে পারি যে বাক্যের শেষে আমরা যে সকল বিরাম চিহ্ন ব্যবহার করি তার মধ্যে প্রথমটি হলো দাড়ি, প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বাক্যের পূর্ণ সমাপ্তিতে আমরা দাড়ি ব্যবহার করে থাকি। আর কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আমরা প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করে থাকি। আর হৃদয়, আবেগ, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। যেমন বাপরে কত বড় সাপ, আহারে কি সুন্দর দৃশ্য, আহা কি সুন্দর দৃশ্য।
বাক্যের শেষে আমরা সাধারণত এই 3 ধরনের বিরাম চিহ্ন বেশি ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব বাক্যের মধ্যে আমরা কী ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করি। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের মধ্যে আমরা সাধারণত যে ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি, বাক্যের মধ্যে সাধারণত যে ধরনের চিহ্ন আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কমা। এক হলো কমা, সেমিকোলন, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, নয় হলো বিন্দু। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলোর মধ্যে আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি কমা, তারপরে ব্যবহার করে থাকি সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিন্দু। এই সকল লেখার ক্ষেত্রে আমরা এই সকল বিরাম চিহ্নগুলো বেশি ব্যবহার করে থাকি। কমা সাধারণত কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তা একটু আমরা জেনে নিই। লেখার সময় কম বিরতির প্রয়োজন হলে
লেখার সময় কম বিরতির প্রয়োজন হলে আমরা কমা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কমা ব্যবহারের বিভিন্ন খাত আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি। এক হলো, এক্ষেত্রে আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি। সম্বোধন পদের পরে কমা বসে। যেমন অপু, তুমি কোথায় যাচ্ছ? অপু, তুমি কোথায় যাচ্ছ? সম্বোধন পরের পরে এখানে অপুর পরে অপু, যেহেতু আমরা ডাক এখান থেকে সম্বোধন করে আমরা অপুকে ডাকছি, সেহেতু এখানে আমরা কমা ব্যবহার করতে পারি। মাসের তারিখ লিখতে মাসের তারিখ লিখতে বার ও মাসের পর, মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। মাসের তারিখ লিখতে বার ও মাসের পরে কমা বসে। গ, বাড়ি বা রাস্তার নম্বরের ক্ষেত্রে, বাড়ি বা রাস্তার নম্বরের ক্ষেত্রে কমা বসে। বাড়ি বা রাস্তার নম্বরের ক্ষেত্রে কমা বসে। সমজাতীয় পদ পরপর, সমজাতীয় পদ পরপর বসলে কমা ব্যবহার করা হয়। কমা ব্যবহার করা হয়। যেমন পদ্মা, মেঘনা, যমুনা। সাধারণত আমরা দেখি যে কমা লেখার সময় কম বিরতির প্রয়োজন হলে, সাধারণ সময় কম বিরতির প্রয়োজন হলে আমরা কমা ব্যবহার করে থাকি। ক হলো সম্বোধন পরের পরে কমা বসে। যেমন অপু, তুমি কোথায় যাচ্ছ? মাসের তারিখ লিখতে
12 মাসের পরে কমা বসে। বাড়ি বা রাস্তার নম্বরের ক্ষেত্রে কমা বসে। সমজাতীয় পদ পরপর বসলে কমা ব্যবহার করা হয়, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। এছাড়া জোড়ায় কোনো শব্দ জোড়ায় লিখতে হলে আমরা কমা ব্যবহার, সেই জোড়াকে আলাদা করে বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করে থাকি, যেমন চাচা চাচি, দাদা দাদি, খালা খালু ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করতে পারি। সেমিকোলন। কমার থেকে বাক্যের থেকে বেশি, বাক্যের ক্ষেত্রে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন। বাক্যের ক্ষেত্রে বেশি বিরতির, বাক্যের ক্ষেত্রে বেশি বিরতির প্রয়োজন হলে, বাক্যের ক্ষেত্রে কমা থেকে বেশি বিরতির প্রয়োজন হলে আমরা সেমিকোলন ব্যবহার করি। উদাহরণ: সংসারের মায়াজালে আমরা আবদ্ধ। সংসারের মায়াজালে আমরা আবদ্ধ। এ বন্ধন কি ছিন্ন করা যায়? বাক্যের ক্ষেত্রে বেশি বিরতির প্রয়োজন হলে আমরা সেমিকোলন ব্যবহার করি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সংসারের মায়াজালে আমরা আবদ্ধ, এখানে আমাদের কিছু বিরতির প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করেছি। এই বন্ধন কি ছিন্ন করা যায়? একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করার ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করে থাকি। একটি পূর্ণ বাক্যের পর অপর একটি বাক্যের ব্যবহার করার সময় কোলন
চিহ্ন ব্যবহৃত হয়। একটি পূর্ণ বাক্যের পর অপর একটি বাক্যের ব্যবহার করার সময় কোলন ব্যবহৃত হয়। যেমন সভায় সিদ্ধান্ত হলো। সভায় সিদ্ধান্ত হলো প্রতি বছর নতুন সভাপতি নির্বাচিত হবে। তাহলে আমরা বলতে পারি যে একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য যখন আমরা অবতারণা করব সেই ক্ষেত্রে আমরা কোলন চিহ্ন ব্যবহার করতে পারি। যেমন সভায় সিদ্ধান্ত হলো, এখানে একটি পূর্ণ বাক্য ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কোলন ব্যবহার করেছি। প্রতি বছর নতুন সভাপতি নির্বাচিত হবে। কোলন ড্যাশ উদাহরণ বা দৃষ্টান্ত। কোলন ড্যাশ উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগের ক্ষেত্রে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগের ক্ষেত্রে আমরা কোলন ড্যাশ ব্যবহার করি। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগের ক্ষেত্রে আমরা কোলন ড্যাশ ব্যবহার করি। এভাবে আমরা বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করতে পারি। তার মধ্যে আরও উল্লেখযোগ্য হলো যেমন বন্ধনী চিহ্ন, বিন্দু, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী চিহ্ন, বিন্দু, উদ্ধরণ চিহ্ন, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, হাইফেন, ড্যাশ ইত্যাদি চিহ্নগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লেখার ক্ষেত্রে যে সকল বিরাম চিহ্ন ব্যবহার করতে পারি সেই সকল বিরাম চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করলাম। বাক্যের মধ্যে সাধারণত
বিরাম চিহ্ন সাধারণত দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক হলো বাক্যের শেষে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, আবার বাক্যের মধ্যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। বাক্যের শেষে সাধারণত যে ধরনের বিরাম চিহ্ন ব্যবহার হয়ে থাকে তার মধ্যে আমরা বলতে পারি যে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন। আর বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নের মধ্যে আমরা বলতে পারি যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন, উদ্ধরণ চিহ্ন, বিন্দু চিহ্ন, এই চিহ্নগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এইগুলো ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব স্পষ্টভাবে অন্যের কাছে